কবিতার অনুষ্ঠানের নাম হচ্ছে তুমি আমি আর কবিতা। আমার বর এসে বলে কবিতা হচ্ছে, মানে সকাল থেকে রাত্রে লিখেই যাচ্ছে। নতুন প্রেম না পুরনো প্রেম? সেখানে ছেড়ে যাওয়াগুলো পুরনো প্রেম, যেগুলো আশা করছি সেগুলো যে এরম হওয়া উচিত, এরম প্রেম চাই, সেগুলো নতুন প্রেম। কখনো বা পার্লামেন্টে চেঁচিয়ে ফেললাম, আমি নিজেকেই মনে করি যে আমি তো এটা নই। আমি রাজনীতিবিদ হিসেবে কত ভালো কত খারাপ সেটা নিয়ে বিবেচনা বিশ্লেষণ হতেই পারে, কিন্তু শতাব্দী রায় রাজনীতিতে এসে ফাঁকি দিয়েছে, কনস্টিটিউয়েন্সি যায় না, এলাকায় লোক দেখতে পায় না, কিংবা পার্লামেন্টে যায় না, পার্লামেন্টে কথা বলে না, এটা কিন্তু কেউ বলতে পারবে না। একদম 2026-এর ভোট ভাবনা, 26-এ আমরা জিতবই, মানে আমি জিতবই, মানে বলছি না, আমি ক্যালকুলেশনে বলছি জিতবো। মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ আছে, সেই জন্য জিতবো। নমস্কার, সংবাদ প্রতিদিন .in-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে শতাব্দী রায়। ওয়েলকাম শতাব্দী দি। প্রথমেই জানতে চাইবো কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। আচ্ছা, নতুন খবর তো শুনতে পাচ্ছি, আবার কবিতার কাছে ফেরা। হ্যাঁ, সেই জন্যই অনুষ্ঠানের আসলে ইনস্টাতে বা ফেসবুকে অনেক সময় পোস্ট করি, তাতে মানুষের রিয়াকশন বুঝতে পারি, বা বলে শুনতে চাই, বা কোথাও অনুষ্ঠানে গেলে অনেক সময় বলে যে একটু কবিতা বলুন। প্রথমত সেখানে অনেক জায়গায় অ্যাটমসফিয়ার থাকে না, কবিতাতে একটা আলাদা অ্যাটমসফিয়ার দরকার হয়, সেটা হইচইয়ের মধ্যে হয় না, সেটা আর দ্বিতীয়ত মনেও থাকে না, সেটাও একটা কারণ। কিন্তু তাই জন্যে ভাবনা যে একটা কবিতা অনুষ্ঠান যদি করা যায় এককভাবে, শুধু কবিতা পাঠই, তার সঙ্গে অন্য কিছু না। অনেকে অনেক কিছু বলছিল যে এই করো এই করো, অন্যদের দিয়ে তোমার কবিতা পাঠ করাও, অনেক কিছু ভেবে চিন্তা বললাম না 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 ঠিক আছে, এটা শুধু আমার জন্যে থাক। তো কবিতার অনুষ্ঠানের নাম হচ্ছে তুমি আমি আর কবিতা। অনবদ্য। আচ্ছা, এত ব্যস্ততার মাঝে আপনার রাজনৈতিক কাজ রয়েছে, প্লাস অন্যান্য কাজও রয়েছে, তারপরেও এই কবিতার কাছে ফিরতে যে ইচ্ছে করছে, সেটা কেন? আমার আসলে ক্রিয়েটিভ জায়গাগুলো থেকে হারিয়ে যাওয়া যায় না, মানে ওটা না হলে কষ্ট হয়ে যায়, মানে ভীষণ দমবন্ধ হয়ে আসে। যেমন আমার প্রথম প্ল্যান ছিল 15ই ফেব্রুয়ারিতে করব, সব ঠিকঠাক, হলটার বুকিং করেছিলাম। পরে আমরা ফিল করলাম যে 13 তারিখ অবধি আমার পার্লামেন্ট চলবে, 13 তারিখে এসে 14 তারিখে একদিন গ্যাপে 15 তারিখ শো করা সম্ভব না, তখন আমরা 28 তারিখে পৌঁছলাম। তো সেই জন্যে আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাক বজায় রেখে নিজের ভালো লাগার জায়গাগুলো পাওয়া যায়, করা যায়, সুযোগ পাওয়া যায়, তাহলে সেটা করা উচিত। তাহলে কিন্তু যারা কবিতা ভালোবাসে, যারা গান ভালোবাসে, যারা নাচ, যে শিল্পের মধ্যে রয়েছে, বা যে শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য সে বেঁচে আছে, তাদের জন্য কিন্তু কঠিন কাজ সেগুলোকে মেরে ফেলা। একদম একদম। তার মানে ফেব্রুয়ারির শেষ দিনে এই অনুষ্ঠান, 28শে ফেব্রুয়ারি শনিবার 6:30টায় শিশির মঞ্চে। ওকে ওকে। আচ্ছা দিদি, প্রথম কবিতা লেখা কি 95-92 নাকি? প্রথম না, মানে পাবলিশ করেছিলাম প্রথম 95-তে, এই শতাব্দীর প্রেম, সেটা দেশ থেকে বেরিয়েছিল। সেকেন্ডটা আজকাল থেকে বেরিয়েছিল শুনছো তুমি বলে, তারপর থেকে বাংলাদেশ থেকেও বেরিয়েছে, তারপরে আমাদের দ্বীপ থেকে বেরিয়েছে অনেকগুলো। তো প্রায় ছোট গল্প, উপন্যাস, কবিতা মিলিয়ে প্রায় 11-12টা বই। একদম। এই চর্চাটা জারি রাখেন কি করে? এটা আমার মানে জানতে ইচ্ছে করছে ভীষণ ভাবে, কারণ এতগুলো কমিটমেন্ট আপনার কাজের। দেখো, এইটা না একদম কমিটমেন্ট ছাড়া কমিটমেন্ট, বুঝলাম। মানে হয় না যে তোমার কাছে আমি লিখবো কিনা, আমি কখন লিখবো কখন লিখবো না, বা আমি অনেক সময় ডায়েরি খুলে দেখি ওমা 8 মাস আগে লাস্ট লিখেছিলাম, এরকম। যদিও আমাকে বুদ্ধদেব গুরু এরা বলতেন কিন্তু যে লিখলে কিন্তু রোজ বসতে হবে, হ্যাঁ, কিন্তু সেটা বলে লিখতে পারো না পারো রোজ বসবে, সেটা আমার হয় না। আমি কখনো 6 মাস, কোনো 8 মাস, কখনো 6 দিন, কখনো একদিন, রোজ যখন লিখছি, তো আমার বর এসে বলে কবিতা হচ্ছে, মানে সকাল থেকে রাত্রে লিখেই যাচ্ছে, মানে এরকম আর কি, যখন যেটাকে ধরি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো লাগার জায়গা, এবং আমাকে কেউ ডিকটেট বা কেউ মানে জোর করতে পারে না, শুধুমাত্র যখন পাবলিশার্সের কাছে কমিট করে লিখবো তখন, তাছাড়া কিন্তু আমার ভালো লাগার জায়গা আমার মতন। তো তাই জন্য আমার মনে হয় যে ভালো লাগার জায়গার জন্য করা যায় একেবারেই। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে, এই যে কবিতাগুলো বা মাঝে মাঝে লেখা কবিতা, তার নেপথ্যে অনুপ্রেরণাটা কি থাকে? দেখো, আমার বেশিরভাগ নিয়ে সম্পর্কের লেখা, ভালোবাসা, প্রেম, একদম প্রেমই 100%। তার মধ্যে সমাজও আছে, তার মধ্যে
নারী আছে, তার মধ্যে শৈশব আছে, তার মধ্যে হারিয়ে যাওয়া আছে, তার মধ্যে ফিরে পাওয়া আছে, কিন্তু 80%ই আমার ধারণা যে যেটা ভালোবাসা এবং প্রেম কেন্দ্রিক, সম্পর্ক কেন্দ্রিক। বুঝলাম। প্রেম কেন্দ্রিক বডি তো, নতুন প্রেম না পুরনো প্রেম সেখানে? ছেড়ে যাওয়াগুলো পুরনো প্রেম, যেগুলো আশা করছি সেগুলো যে এরম হওয়া উচিত, এরম প্রেম চাই, সেগুলো নতুন প্রেম। আর যেগুলো মানে ছেড়ে গেছে, যেগুলো ছেড়ে মানে সম্পর্ক ছেড়ে আসা, বুঝলাম, সেই দীক্ষগুলো, সেগুলো তো পুরনো, ডেফিনেটলি পুরনো প্রেম। লিখতে বসে তো সেই পুরনো সম্পর্কের কাছেও ফেরা, যখন কবিতার লাইনগুলো আসছে, ঠিক আছে, কিন্তু রাজনীতি মনের কোমলতা অনেকটা নষ্ট করে দেয়, সেইটার ভাবলে কখনো আক্ষেপ হয়? নিশ্চয়ই, মানে আমাকে না, মানে আমার মা ছোটবেলা থেকে ধরো যে এর সঙ্গে প্রেম করছে এটাও বলতে দিত না, বলতো না না, আমরা বলতাম ওরা সম্পর্কে আছে, মানে এই যে কিছু কিছু শব্দ উচ্চারণ, হ্যাঁ, মানে আমার মা বলতো যে এই কথাগুলো যখন বলবে তুমি, তোমার মধ্যে পাকামো চলে আসবে, মানে হয় না, এটা এগুলো একদমই মানে মাদের কথা। কিন্তু আমার একটা ধারণা ছিল যে পাকামো কথা বললে পাকামো হয়ে যাবে, মানে সেটা বাস্তব নয় হতে পারে। তো সেই ক্ষেত্রে রাজনীতি একটা কঠিন জায়গা, যেখানে তো নমনীয়তা কমে যায়। তাহলে আজকে আমি যদি চেঁচিয়ে কথা বলি, যখন কখনো বা পার্লামেন্টে চেঁচিয়ে ফেললাম, আমি নিজেকেই মনে করি যে আমি তো এটা নই, আমি তো, আমার তো সফটনেস আমার কাছে। কিন্তু আবার কখনো কখনো যেমন হয় যে রিসেন্টলি কিছু ইনসিডেন্ট হয়েছে, আমি যেখানে পার্লামেন্টে খুব চেঁচিয়েছি, তো আমাকে সবাই বলে, ও তুমি ডেপুটি লিডার হওয়ার পর তুমি অ্যাগ্রেসিভ হয়ে গেছো। তা নয়, এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে তোমার কথাটা এস্টাবলিশড করার জন্য চেঁচাতে হয়, মানে স্বর তোমায় উঁচু করতেই হবে, কারণ তুমি তোমার আশেপাশে তোমার যারা স্বর উঁচু করছে তাদের উপরে তুমি যদি স্বর না চড়াও, সেটা রাগ না, সেটা স্বরটা চড়ানো এই জন্য যে তাকে তুমি কি বলছো লোকের কাছে পৌঁছতে হবে, তো সেই জন্য স্বর চড়াতে হয়। কিন্তু সেটা আমার নিচের থেকে বেরোচ্ছে, মানে আমি বুঝতে পারছি আমার সফটনেস থেকে, আমার যে আমি যে নরম থেকে বেরোচ্ছি, পেছনে চলে যাচ্ছে, এবং সেটা মাঝে মাঝে আমার খারাপ লাগে না, তা নয়, খারাপ লাগে, কিন্তু কিছু মানে ওই ক্ষেত্রে উপায় নেই, ওটা তো ওইটাই আমায় করতে হবে। তো সেখানে সেই মনগুলো বা সেই আবেগগুলো তো নষ্ট হয়। হয়তো আবেগ, নমনীয়তা প্রকাশ বা আমার ভালোবাসার, আমার ভেতরের ছেলে মানুষই, আমার ভেতরের ভাব, আমার ভেতরের অনুভূতি বা মুহূর্তের আবেগগুলোকে, অস্থিরতাগুলোকে প্রকাশের জায়গা কিন্তু কবিতাই। বুঝলাম। কি মনে হয় এখনকার জেনারেশন, এখনকার জেন ওয়াই, জেন জি, তারা কি কবিতা পড়ে বা কবিতার সঙ্গে মানুষ কানেক্ট করতে পারে? আমার তো মনে হয় না খুব একটা, কারণ ওদের কাছে হয়তো মানে জগৎটা অনেক অন্যরকম, বা ওরা টিকটকের দুনিয়াতে অনেক বেশি কমফোর্টেবল, বা ধরো একটা কবিতা পড়তে গেলে, আমার কবিতার মধ্যে জেনজিকেও লেখা আছে যে আদৌ কি ওরা মানে সম্পর্ক ভেঙে গেলে কাঁদে কি, সেটাও আমার কাছে প্রশ্ন। মানে হয় না যে ওরা তো প্রতিদিন অন্যভাবে নিজেকে বাঁচায়, মানে ওদের কাছে ওদের আমার মনে হয় এই জেনারেশনের কাছে না আবেগ অনুভূতিগুলো প্রকাশও অন্যরকম। মানে আমরা যেমন একটা মাকে কথা বলতে গেলে আমি রুটি খাবো না, সেটা বলতে গেলেও না মা আমি আজকে খাবো না, একটা সফটনেস আছে। ওরা কিন্তু বলবে যে আমি তোমাকে বলেছি, আমি খাবো বলেছি, তুমি কেন করলে, মানে এইরকম, মানে ওই কথাটাই অন্যভাবে ওদের অ্যাপ্রোচ হবে। তো সেই জন্যে এই অ্যাপ্রোচের মধ্যেই দুঃখ পাওয়া, দুঃখ না পাওয়াটা কাজ করে না। তো সেই জন্য ওদের জেনারেশন পাল্টে যাওয়া, ওরা হয়তো আবার আমি এখন কিছু ছেলে মেয়েকে কিছু দেখি, তারা কবিতা, যারা আসলে কবিতা ভালোবাসে, যারা কবিতা লেখে, যারা কবিতা নিয়ে চর্চায় থাকে, তারা দেখি যে এখনো করে, বা কিছু কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে ওরা, আর হিন্দির ক্ষেত্রে বিশেষ করে আমি দেখি যে ওরা কিছু কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে ওই কবিতা বলে এসে ছেলে মেয়েরা, তারা ইয়াং ছেলে মেয়ে, এবং কোনো একটা ছোট হলের মধ্যে ওরা এটা করছে। তার মানে কিছু কিছু আছে যারা এখনো এবং শায়রি হিন্দিতে এখন কবিতাও খুব ভাবে হয়েছে। আচ্ছা দিদি, আপনি কিছুদিন আগে অভিনয়ও করলেন, ঠিক আছে, আবার আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে অভিনেত্রী, রাজনীতিক, কবি, স্ত্রী, মা, প্রেমিকা, কোন সত্তাটা এখন ডমিনেট করে?
রাজনীতি নিশ্চিতভাবেই। হ্যাঁ, না, রাজনীতি তো ওই জায়গায় আসলে হ্যাঁ, বলুন। শিল্পী পরিচিতিতে এখানে মানে আজও অবধি শিল্পী শতাব্দী রায়ের জন্য এতখানি এগিয়ে পৌঁছানোর, এত পথ একদম, পেরিয়ে একদম। এসছি এটার জন্য। একদম। বাদ বাকি রাজনীতি তো আমার এখনকার এই মুহূর্তের কাজ, যেটা আমি কমিটেড এবং সেই কমিটমেন্ট ফুলফিল করি আমি। আর মা ডমিনেট না, মাকে ডমিনেট করছে বাচ্চারা, মানে আমি এখন ডমিনেটেড, আমি আর ডমিনেট করতে পারি না। মানে আমাদের খুব অসহায় অবস্থা এই জেনারেশনের, বাবা মা দ্বারা ডমিনেটেড হয়েছি, এখন বাচ্চাদের দ্বারা ডমিনেটেড হচ্ছি, মানে সব কিছু ওদের মতে। তাই জন্যে ওই জায়গায় আমি মা হিসেবে অসহায় ওদের কাছে। আমি কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই বুঝি না, সবকিছু আমি বললাম তোমরা জন্মানোর পর জানলাম, তার আগে জানতাম না। আর হচ্ছে যে স্ত্রী হিসেবে ঠিক আছে, স্ত্রী হিসেবে আমার মানে মৃগাঙ্ক বলতে পারবে যে আমি কতটা, তবে খুব খারাপ নই। এত বছর যখন আমার সঙ্গে সংসার করবে তাহলে খারাপ নই। একদম। আপনার সম্বন্ধে সে অর্থে কোনো গসিপ পর্যন্ত না, এটা বাঁচিয়ে রাখা। একদমই তাই। আচ্ছা, একটা জিনিস জাস্ট জানতে ইচ্ছে করে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কবিতা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কবিতার চর্চা করেন, তাদের কখনো আপনি আপনার কবিতার বই বা কবিতা পড়তে দিয়েছেন? না, আমি একবার একটা দিদিকে দিতাম মানে কি, যখন দিদি 2009-তে এমপি ছিল, আমিও তখন এমপি ছিলাম, আমি করতাম কি পার্লামেন্টে বসে বসে দিদিকে না চিরকুটে একটা করে লিখে পাঠাতাম। আমার দিদি কিছু উত্তর দিত, আমার কাছে চিরকুটে আসতো। হ্যাঁ, তো বেশি প্রেমের লিখলে তখন দিদি বলতো এইগুলো কিন্তু অন্য কোথাও গেলে কি হবে, বুঝতে পারছো তুমি তুমি আলাদা। তো ওইটা আমি করতাম দিদির সঙ্গে। আর একবার আমার মনে হচ্ছে একটা কবিতা আমি ওই তখন ওই 2010-10 একটা দলের জন্য লিখেছিলাম, যেটা দিদিকে দিয়েছিলাম। বাদ বাকি কখনো দিদিকে বই টই দিইনি, বা কখনো অভিষেকের সঙ্গেও আমার কবিতা নিয়ে কখনো আলোচনা হয়নি। তবে আমার কথা শুনে আমি কদিন আগে দেখলাম যে এটা অভিষেক বোধহয় লিখছে না। হ্যাঁ, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে আপনার কবিতা কি পড়তে ও দিয়েছেন? না, আমি এই প্রথম জানলাম যে কবিতা অভিষেক লিখছে। আদৌ ও এত বেশি পলিটিক্স ওরিয়েন্টেড, মানে ও সবসময় শুধুমাত্র পলিটিক্স মধ্যে ইনভলভ থাকে। আমার ধারণা নেই ও কবিতা জানে কি বা কবিতা পড়তে পছন্দ করে কিনা, কারণ কবিতা একটা এমন জিনিস যারা ভালোবাসে তারাই, মানে বাদ বাকিটা কি সময় নষ্টের মনে হয়, বাদ বাকি যারা ভালোবাসে তাদের কাছেই দেওয়া যায়। এটা আমি জানি না যে কে মানে আমি যেমন অনুষ্ঠানেও বলছি যে শোনো, আমি ডেকেছি বলেই ফুল দিতে কনগ্রাচুলেশন আসবে না, যদি পুরোটা থাকতে পারো তবেই এসো। বুঝলাম। আচ্ছা, কবিতার ক্ষেত্রে আমার এখন কথা বলতে গিয়ে মনে হলো কবি শতাব্দী রায় বোধহয় বেশ সাহসী, যতখানি রাজনৈতিক শতাব্দী রায়, তাই না? হ্যাঁ, কবি শতাব্দী রায় সাহসী একদম। আমি অনেক কিছু মানে যেগুলো আমি পড়ছি না, কিছু শরীর নিয়ে, ধর্ম নিয়ে, সমাজ নিয়ে অনেক লেখা আছে, শব্দের ব্যবহার আছে, যেগুলো কিন্তু সাহসীর জায়গা থেকে। একদম। আচ্ছা, 2009 সাল থেকে দিদি আপনি বীরভূমের সাংসদ, প্রায় 16-17 বছর কাটিয়ে ফেলেন রাজনীতিতে। এই যে দীর্ঘ একটা পর্যায়ে শিল্পী শতাব্দী রায়ের ক্যারিয়ার স্প্যানটা কমে গেল মনে হয় না? গেলই, কারণ দুটো একসঙ্গে করা যাবে না, মানে যে মানে দুটো প্রফেশন এমন না যে দুটোতে জাস্টিস করতে পারা যাবে না। যদি আমি এখন দুটোই ফুল টাইম কাজ না, তো তাই জন্যে আমার একটা লক্ষ্য ছিল যে যদি রাজনীতি করতেই হয় তাহলে পুরো সময় দিতে হবে। এবং যে দেওয়া যে দেখো, আমি রাজনীতিবিদ হিসেবে কত ভালো কত খারাপ সেটা নিয়ে বিবেচনা বিশ্লেষণ হতেই পারে, কিন্তু শতাব্দী রায় রাজনীতিতে এসে ফাঁকি দিয়েছে, কনস্টিটিউয়েন্সি যায় না, এলাকায় লোক দেখতে পায় না, কিংবা পার্লামেন্টে যায় না, পার্লামেন্টে কথা বলে না, এটা কিন্তু কেউ বলতে পারবে না। বাদ বাকি বিশ্লেষণ হতেই পারে, আমি কত ভালো কত খারাপ সেটা নিয়ে আমার কথা নেই, আমি কেন রাজনীতি করছি সে নিয়েও বিশ্লেষণ হতে পারে, কিন্তু আমি যে আমার কাজকে ফাঁকি দিই সেটা বলতে পারবে না, আমার নামে পোস্টার কোনদিন পড়তে পারবে না, যেটা শিল্পীদের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার জয়, এবং আর সেই জয়টা পেতে গেলে আমার সিনেমাটাকে কমাতেই হতো, তা না হলে উপায় ছিল না। তাহলে আমাকে তো তাহলে ওই আরো শিল্পীদের দলের মধ্যে ফেলা হতো যে না, সেলিব্রিটি হিসেবে জিতেছে আর কোনো কাজ করে না।
দিদি, এই দীর্ঘ বছরে আপনি যেমন রাজনীতিতেও রয়েছেন, সিনেমাতেও রয়েছেন, রিসেন্টলি আবার কাজও করেছেন। ইদানিংকালে আমরা দেখেছি যে টলিউডের অন্দরমহলে মতপার্থক্যের কথা মাঝে মাঝে ফোর ফ্রন্টে চলে আসছে, সামনে চলে আসছে। সেই খবর আপনি নিশ্চয়ই জানেন, তখন কি ব্যথা লাগে? একদম। আমি কিন্তু মানে সত্যি কথা বলছি, ইন্ডাস্ট্রির এখন কি কি হচ্ছে সব জানি না, মানে গভীরে ঢুকিনি বুঝেছি। বা এক্স্যাক্টলি কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কে কতটা দোষ কে দোষী না। কিন্তু যে এই যে মতবিরোধ লোকের সামনে আসছে সেটা দুঃখের। কারণ এই জন্য দুঃখের যে ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা। ইন্ডাস্ট্রি, বাংলা ছবি যে পর্যায়ে পৌঁছে গেছে, মানুষ যেভাবে মানে ছবি না চলার জায়গায় চলে গেছে, সেখানে যেটুকু ইন্ডাস্ট্রি বেঁচে আছে তাকে বাঁচিয়ে তোলার জন্যে জরুরি এখন মানে এরম নয় যে এসো পাশে দাঁড়াও আমরা একসঙ্গে আছি, দুটো প্রিমিয়ারে অ্যাটেন্ড করে বোঝানো নয় যে আমি তোমার সঙ্গে আছি, বাংলা ছবির সঙ্গে আছি, তা নয়। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মাঝামাঝি বিরোধিতা দেখতে পাই, এ ওর নামে বলছে, ও ওর নামে বলছে, তো রাজনীতির কাজ একদম, তাই না? যে একটা দুটো দল দুজনের ক্ষেত্রে বলতে পারে, সিনেমাতে এই দল হতে পারে যে মানে না, ইভেন সিনেমা রাজনীতির ক্ষেত্রে কথাও না, সিনেমাতে তুমি একটা হিরো বা একটা প্রডিউসার আর একটা প্রডিউসার নামে বলতে পারে, সেটা তো কোনোদিন ইন্ডাস্ট্রিতে ছিল না, এটা তো হতে পারে না। একটা হেলদি কম্পিটিশন সবসময় থাকে, সবসময় দুটো শিল্পীর মধ্যে কম্পিটিশন থাকে। আমি যদি বলি না না আমি পিছিয়ে গিয়ে ওকে এগিয়ে দেবো, সেরকম হয় না। তো আপনাদের সময় তো ছিল না, তিনজন নায়িকা একসঙ্গে, পূর্ণ শতাব্দী দেবশ্রী আমরা একসঙ্গে দেখেছি। কিন্তু এরম নয় যে আমি ওর ক্ষতি চাইছি বা ক্ষতি করার জন্য প্রসিডিওর তৈরি করছি, মিডিয়াকে ব্যবহার করছি, রিভিউয়ারদের ব্যবহার করছি। এটা কিন্তু সামনের লোকটার ক্ষতি না, ইন্ডাস্ট্রির ক্ষতি। মানে ইন্ডাস্ট্রির ক্ষতি এই জন্যে যে এখন যদি মানে ইন্ডাস্ট্রি এখন যদি জিরোতে পৌঁছে রয়েছে, তাকে আর কত জিরোয় নামাবে? যদি 100 থাকলে কিছু কম বেশি করে 80টা আসলেও তবু টিকে আছে, এখন তো টিকেই নেই সেই জায়গাটা। বুঝলাম। আচ্ছা, তারপরেও এই সময়ের প্রেক্ষিতে বলবো আপনার কি ছবি আর করতে ইচ্ছে করে না? না, করতে ইচ্ছে করে না, করার ইচ্ছে আছে, কিন্তু সেটা সবকিছু ম্যাচ করতে হবে, মানে সময়, সাবজেক্ট, আমার ওইটা প্রায়োরিটি আমার কাছে না পলিটিক্সের। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো দেখছি ছবি করার থেকে ছবি চালানোটা বিরাট কাজ। মানে এত বেশি মানে এখন কিন্তু দর্শকের উপর নেই, মানে দর্শক ছবিটা ভাল লাগলো দেখলো, খারাপ লাগলো দেখলো না, সেটা নয়। কিন্তু এখন মানে সিস্টেমের উপর ছবি চলাও করছে, সেটা খুব কঠিন। আর একটা প্রশ্ন হচ্ছে, পদ্মশ্রী পাওয়ার পর কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, একদমই আমি খুব খুশি হয়েছি, এবং আমি বলেছি ওকে যে ও ডিজার্ভ করে এটা পদ্মশ্রী, এবং অনেক আগে পেলে ভালো হতো। কারণ একমাত্র মানে সেই অর্থে যে শুধুমাত্র ফোকাসড শুধুমাত্র মানে কাজে, সিনেমাতে নিজেকে মেনটেন করেছে, নিজেকে আপলিফট করেছে, যেখান থেকে অভিনেতা মানে নায়ক থেকে অভিনেতা হয়েছে, এবং মানে আর কোনো দিকে আমরা তো অনেক কিছু কাজ করেছি, অন্য কাজ করেছি, শুধু সিনেমাকে আঁকড়ে থাকার জন্যে, তো এটা ওর প্রাপ্য। আচ্ছা, সাম্প্রতিককালে আমরা এসআইআর এর জন্য প্রচুর মানুষের হয়রানি দেখেছি, সে বিষয়ে আপনারা সবসময় সরব, তবু যদি আজকে কিছু বলেন। দেখো, তুমি যে লোক মানে এটা কিন্তু পলিটিক্সের কথা বলছি না আমি, পলিটিক্স থেকে বলতেই পারছি বিরোধী যে ওরা কেন করছে এসআইআর, ক্লিন ইলেকট্রাল রুলস নয়, তাই হতো। ধরো যারা মারা গেছে তাদের বাদ দাও, যারা ডুপ্লিকেট আছে তাদের নাম বাদ দাও, ঠিক আছে। কিন্তু ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, তোমার বাবা, আমার বাড়ির মেয়েটির বাবা 40 বছর বয়সে ও হয়েছে, বা ওকে 40 বছরের তফাৎ কেন বাবা? 15 বছরের তফাৎও জিজ্ঞেস করছে। আচ্ছা 15 বছর তো বলে জিজ্ঞেস করতে পারে, আগেকার দিনে তাও হতো না, তাও হতে পারে। বা এই 15 বছর 40 বছর সব কিন্তু ওদের ভুল, মানে লেখার সময় টাইপে হয় না, তুমি টাইপ কর ডবল টি পড়ে যায় তখন, তো সেই জন্য কিন্তু যে হয়রানি করা হচ্ছে ডেকে, মানে ধরো একটা বাবার নামে
কুমারটা পড়েনি বা লালটা লেখেনি, বা এই জন্যে ডেকে লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে, বিয়ের জায়গা থেকে বরযাত্রী চলে যাচ্ছে। সেদিনকে আমাদের এক চেনা লোকের তার বাবা আমার 50 বছর বিবাহ বার্ষিকী, তারা গিয়ে বলেছে যে মানে ফোনে যে এদিন যে না নালে আসবেন না, পার যাবে আপনার ভোট, এরম বলছে। এবং সে যখন গেছে দুপুর 2টো থেকে দাঁড়িয়ে রাত্রির 8টার সময় 1 মিনিটের জন্য ঢুকে গিয়ে বলেছে হ্যাঁ এটা এটা বলেছে। তার মানে সে দাঁড়িয়ে আছে 2টো থেকে 8টা অবধি, তার বয়স 50 বছরের বিবাহ বার্ষিকী, মানে কত বয়স, কতখানি বয়স হতে পারে। একদম 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 অতি সম্প্রতি বাংলাদেশের নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় এলো এবং তারেক সাহেব, সেটা কি আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে কিরকম প্রভাব ফেলতে পারে বা কতটা আশাবাদী এটা? আমি মানে ধরো আমি যেহেতু বাংলাদেশে ছবি করেছি, অ্যাক্টিং করেছি প্রচুর, বা বাংলাদেশে আমাদের ছবি প্রচুর লোক দেখেছে, আমাদের জেনারেশনের ছবি ওরা তখন দেখতো, তো সেই জন্য আমার একটা আবেগ আছে বাংলাদেশের সঙ্গে, এবং ওদের আন্তরিকতা, অনেক মানুষকে আমি জানি চিনি, ওই জন্য আমার আবেগ আছে। কিন্তু সেটার জন্য আমি চাই বা যে কোনো মানুষরা ভালো থাক, যে কোনো দেশ ভালো থাক, বিশ্ব ভালো থাক, এটা আমি চাইবো। তো বাকি পলিটিক্যালি এটা কিন্তু একদম আমাদের মানে নেত্রীর সিদ্ধান্ত বা সেন্ট্রালের সিদ্ধান্ত, ওইটা দেশকে কিভাবে আমাদের সঙ্গে কনক্লুড করবে। একদম। আমার শেষ প্রশ্ন, 2026-এর ভোট ভাবনা। 26-এ আমরা জিতবই, মানে আমি জিতবই মানে বলছি না, আমি ক্যালকুলেশনে বলছি জিতবো। কারণ এই মুহূর্তে আর একটা যে মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ আছে, সেই জন্য জিতবো। বিজেপির কোনো সংগঠন নেই এবং ওদের ওই মানে যা খুশি করা, যা খুশি বলা, কোনো কমিটমেন্ট না রাখা, এই জন্যে আমরা জিতবো। হিসেব করে দেখা যায় এটা রাজনীতির মঞ্চ না, তাও আমি বলছি যে আমি মানে নিউট্রালি বলি যে আমি কোনো দল নই, আমি এটা স্বাভাবিক। এটা দেখবে মোদিজি এখন যে কটা কমিটমেন্ট করেছে একটাও কিন্তু রাখেনি, কিন্তু সেই অর্থে দিদি যেগুলো করেছে, সে যদি 500 টাকার কথাও হয়, সে যদি একটা স্কুলে জুতো দেওয়ার কথা হয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা রেখেছে। এটাই হচ্ছে জয়ের কারণ। জিজ্ঞেস তবু যেটা প্রসঙ্গটা আসছেই, সেটা হচ্ছে আপনি যে কনফিডেন্টলি জিতবেন বলছেন বা দল জিতবে, তাহলে ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার দায়িত্বটাও সঙ্গে সঙ্গে চলে আসে যদি জেতার ভাবনা এতটা ডমিনেট করে, তাই তো? দেখো সব মানে সব ভুল মানুষের সঙ্গে তখনই থাকবে যখন সমস্ত ভুল ত্রুটি সংশোধন করে উন্নততর। হ্যাঁ, সেটা সব সময় চেষ্টা হয়, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু করা হয়ে ওঠে না, সেটা কিন্তু ওই পজিশনে থাকলে তুমি বুঝতে পারবে। মানে ধরো আমরা বাইরের থেকে যতটা বলি সহজ, মানে সেই মুহূর্তে আজকে ধরো যদি ভাবা যায় কোনো একজন জাজ, সে একটি দলের মানে জয়েন করেছে বা সেই দলকে সমর্থন করছে, সে জাজ হিসেবে যে ফ্রিডমটা পেয়েছিল বা যে জায়গায় ছিল, যা যা ভেবেছিল উল্টে দেবে পাল্টে দেবে, তা কি পেরেছে? তার মানে বুঝতে পারবে যে যখন তুমি ওই সিস্টেমে ঢুকবে, তো সবসময় কিন্তু খারাপ সিস্টেম নয়, মানে সবসময় কিন্তু কিন্তু সহজ নয়, মানে যতটা বলা সহজ, আমি তখনই তার সঙ্গে আমি যেমন আমাকে এমপি হিসেবে কেউ বলে এই কাজটা করোনি কেন, বা যত বিশ্লেষক তাদের সঙ্গে কথা বলতে চাই না, কারণ এই জন্যে যে তুমি বিশ্লেষণ করতে পারো, বই পড়ে করতে পারো। আমার পজিশন থাকে, আমার সঙ্গে আর একটা এমপি দিক, আমি তার সঙ্গে কথা বলতে চাই, কারণ সে বুঝতে পারবে আমি কি ফিল করছি। বা তুমি যদি একটা সাংবাদিক হিসেবে আমার সঙ্গে কথা বলো, আমাকে তুমি আলোচনা করতে পারো, আমি তোমার দোষ ধরতে পারি, আমি তোমার গুণ ধরতে পারি, তুমি কিন্তু প্র্যাকটিক্যালি তুমি কি ফিল করছো, যতক্ষণ না তোমার ফিল্ডে আর লোকের সঙ্গে কথা বলবে তখন তুমি তার সঙ্গে তুমি রিলেট করতে পারবে। কিন্তু আমি তোমাকে জ্ঞান দিতেই পারবো যে তুমি কি লিখছো, তোমাদের পেপারে কি করা উচিত, তোমাদের সমাজ শুধরানো উচিত, সাংবাদিকদের সৎ হওয়া উচিত, এসব বলবো আমি। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা তোমার ফেটারিটির লোকদের সঙ্গে কথা বললে বলছো, ওই প্রফেশনাল, তা না হলে তুমি তার সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। তো আমিও মনে করি যে প্যানেল ডিসকাশন হয়, আমি যাই না বা আমি পছন্দ করি না জন্য যে যারা আমার সঙ্গে বসছে তারা দোষারোপ করতে বসছে, তারা জানে না, তারা মুখে বলছে এটা করে দিন এটা করে দিন। তারা আমি তো বলেছি যে আমার বীরভূমে আমি যখন এমপি, আমি বলেছি যে 1 মাস করে আমার সঙ্গে তাজা যারা এইগুলো বলে কি করা উচিত লোক আসুক, আমি 1 মাস তার থেকে বুদ্ধি নেবো, তার সহযোগিতা নেবো, তার পরামর্শ নেবো, কিন্তু সে আমার ফিল্ডগুলো বুঝতে পারো যে কি। বুঝতে পেরেছি, একদম একদম। আচ্ছা, ফাইনালি আমরা অনেক সিরিয়াস আলোচনাও করলাম, কিন্তু আবার একবার কবিতায় ফিরি, তাহলে
ফেব্রুয়ারির শেষ দিনে, তাই তো? ফেব্রুয়ারি শেষ দিনে 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6:30 শনিবার শিশির মঞ্চে তুমি, আমি আর কবিতা। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাদের এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য, আপনার এত ব্যস্ততার মাঝেও, এবং কবিতা সম্পর্কে আমাদের অনেক অজানা কথা বলার জন্য। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।